তুলসী গাবার্ডদেরও মনে রাখা উচিত যে কোনটা প্রোপাগান্ডা আর কোনটা সাংবাদিকতা, এবং তুলসী গাবার্ডদেরও বলা উচিত যে ভারতীয় গণমাধ্যমের কাছে, বিশেষ করে যে সব গণমাধ্যম শক্তিশালী গণমাধ্যম বা তাদের কাছে ধরেন মানে মানদণ্ডের দিক দিয়ে এগিয়ে রয়েছে, তারা তাদের এভিডেন্স হাজির করুক। ওনারা বলুক যে বাংলাদেশের কোন গ্রামের কোন জায়গায় হচ্ছে মানে সংখ্যালঘুরা নির্যাতন হলো, সেই সংখ্যালঘুর নামটা বলুক, সেই সংখ্যালঘুর পরিচয়টা তারা দিয়ে দিক, বা বাংলাদেশের কোন শহরের কোন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হলেন তারা স্পেসিফিক বলুক। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম করে ওনারা যে ঢোল পিটিয়ে যাচ্ছে, সেইটা আমাদের জন্য খুবই মানে পুরনো ভিডিও বা নিউজ সামনে আনতে একেবারে, কিন্তু এটা নিয়ে তারা স্পষ্ট করে কিন্তু কিছু বলতে পারছে না। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে সে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে এখন পর্যন্ত ভারতের আশ্রয়ে আছে, এবং অব্যাহতভাবে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম বিদ্বেষ ছড়াচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের মানে মিথ্যা রিপোর্ট প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে, এবং এই তৎপরতাগুলো নানাভাবে তারা করছে, দৃশ্যমানভাবেই করছে। ভারত যে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে, জাতিসংঘ কিন্তু রায় বলেছে যে সে যেই গণহত্যা চালিয়েছে সে ব্যাপারে জাতিসংঘ স্পষ্ট রিপোর্ট দিয়েছে। তো বহির্বিশ্ব থেকে, এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী এই জাতিসংঘের ব্যাপারে ঠুটো জগন্নাথ বললেন, বিলুপ্ত হওয়ার ব্যাপারটি বললেন যে এই প্রতিষ্ঠানটি সংস্থাটি বিলুপ্ত করে দেওয়া উচিত। এ কারণে এই ব্যাপারগুলোর কারণে বহির্বিশ্বের চাপের মুখে পড়বে কিনা ভারত এবং নরেন্দ্র মোদী সরকার, সেটা পড়বে কিনা এখনও তো বলা মুশকিল। তবে ধরেন এইসব ক্ষেত্রে আমাদেরও যে ভূমিকাটা পালন করার দরকার, সেই ভূমিকাটা আমরা আসলে কতটুকু পালন করছি সেটাও একটু দেখার দরকার। মানে এক হচ্ছে যে ধরেন আমাদের মানে দেশের বিভিন্ন বিষয় নিয়ে এবং ওই যে সংখ্যালঘু নির্যাতনের মতো ধরেন একটা কথিত অভিযোগ নিয়ে এসে, এবং এটা তো সত্যিই যে আসলে সংখ্যালঘু নির্যাতনের কথাটা শুধুমাত্র ভারতীয় মিডিয়াতেই শোনা যাচ্ছে, এবং মানে বহির্বিশ্ব কি ভারতীয় মিডিয়ার চশমায় বাংলাদেশকে দেখতে চাচ্ছে, নাকি বহির্বিশ্ব অন্যান্য দেশেরও যে মিডিয়া রয়েছে সেই মিডিয়ার চশমাতেও দেখবে? এবং সেই ক্ষেত্রে আমরা ধরেন বিবিসির কথা বলতে পারি, আমরা হচ্ছে ওই ভয়েস অফ আমেরিকার কথা বলতে পারি, আমরা ডয়েচে ভেলের কথা বলতে পারি। এরাও তো ধরেন হচ্ছে সংবাদ মাধ্যম, তাই না? তাদের সংবাদ মাধ্যমে কিন্তু স্পষ্ট যে আসলে আমাদের এখানে ওই অর্থে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এবং যেগুলোকে সংখ্যালঘু নির্যাতন বলা হচ্ছে দুই একটাকে, সেটাও কিন্তু আমরা যদি ভালো করে খোঁজ নিই তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন না, বরং অন্য কোনো ঘটনাকে প্রলেপ দেওয়া হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের। কিন্তু ভারত ক্রমাগত তাদের মিডিয়ার মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে, এবং আমরা খুবই অবাক হচ্ছি, এবং আমরা ধরেন একটু মানে মর্মাহত হচ্ছি যে ভারতের শুধু মানে ধরেন তথাকথিত গণমাধ্যমগুলো না, মূলধারার গণমাধ্যমগুলো, এবং কোনো কোনো গণমাধ্যমের বয়স ধরেন এবং প্রভাব, আমরা যাদেরকে মানে বৈশ্বিক গণমাধ্যমের তালিকায় তাদেরকে আমরা একটা মানদণ্ড দিই, বা আমাদের একটা মানে ইয়েও আছে, তাদের পক্ষপাতিত্বও রয়েছে, তাদের প্রতি বা দুর্বলতাও রয়েছে যে গণমাধ্যম হিসেবে তারা ভালো রোল প্লে করছে। কিন্তু এই জায়গাটাতে এসে বা এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের যে ভূমিকা, তাতে আমরা মানে খুবই আসলে বিস্মিত যে একটা গণমাধ্যম এভাবে করতে পারে কি না। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে কাজটা করছে সেইটার বিপরীতে দাঁড়িয়ে আমাদের গণমাধ্যম কিন্তু ওই জায়গাগুলোকে মানে কনফ্লিক্টের জায়গাটাতে স্পষ্ট করে কিন্তু বলছে না। যা ভারতীয় গণমাধ্যম এরকম বলছে, তাহলে আমাদের গণমাধ্যমে তো ধরেন ওপিনিয়ন মিলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাও তো যে খুব বেশি লেখালেখি হচ্ছে তা না। কিংবা আমাদের যে সরকারি গণমাধ্যমগুলো রয়েছে, ধরেন বাসসের মতো প্রতিষ্ঠান বা পিআইবির মতো প্রতিষ্ঠান, বা ধরেন হচ্ছে মানে এই প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তারা যৌথভাবে বা তাদের সভা সেমিনারে আমাদের তো প্রতিনিয়তই মানে ধরেন মানে সপ্তাহে না হলে মাসে একবার দুইবার করে এগুলো নিয়ে ব্যাপকভাবে সেমিনার হওয়া দরকার ছিল, এবং আমাদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার ছিল, যাতে ভারত যে প্রোপাগান্ডগুলো ছড়াচ্ছে আমাদের গণমাধ্যম বা আমাদের সরকারি গণমাধ্যম তাদের সেমিনারের ভিতর দিয়ে সত্যি ঘটনাটা তুলে ধরতো। তাহলে আন্তর্জাতিক গণমাধ্যম আবার এটাকে ধরেন পিক করার ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকৃত চিত্রটা এসে যেত। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের এইখানকার ভারতের এই প্রোপাগান্ডাকে বহির্বিশ্বের কোনো কোনো মানুষ কিন্তু আমলে নিচ্ছে, এবং তারা মনে করছে আসলে ভারতের ওই প্রোপাগান্ডাটাই ঠিক। এটা তো আমাদের জন্য খুবই সর্বনাশের জায়গা, বা আমাদের জন্য খুবই মানে লজ্জারও জায়গা।
যে যে জিনিসটা হয়নি, যে জিনিসটার কোনো মানে ধরেন ন্যূনতম অস্তিত্ব নয়, সেইটা নিয়ে আমাদেরই হচ্ছে। কিন্তু আমাদের গণমাধ্যম সেই জায়গাটায় খুব বড় ভূমিকা পালন করছে না, বা আমাদের সরকারি গণমাধ্যম এই বিষয়ে তাদের যে সোচ্চার ভূমিকা পালন করা উচিত। এবং তারা তাদের ওয়েবসাইটে এইসব বিষয়ে একটা সেমিনার করা, প্রতিনিয়ত সেমিনার করা, এবং এই সেমিনারগুলো তো হলে প্রয়োজনে তারা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে হয়তো, কিন্তু ভারতীয় সব লোক তো বলছে না। তাহলে ভারতীয় যারা গণমাধ্যমের এক্সপার্ট তাদেরকেও এখানে যুক্ত করুক, তাদেরকে আমরা বলি যে আপনারা কোথায় দেখলেন, বা তার ভারতীয় গণমাধ্যম এসে, তাহলে অন্য আমাদের গণমাধ্যমের প্রতি যদি তাদের আস্থা না থাকে, তাহলে বিবিসি বা অন্যান্য যে গণমাধ্যম আছে তাদের সঙ্গে তারা এটা বলুক। শুধুমাত্র তাদের গণমাধ্যম ওই ঘটনাগুলো দেখতে পাচ্ছে, আর আমাদের গণমাধ্যম বা পৃথিবীর আর কোনো গণমাধ্যম দেখছে না, এটাও তো একটা মিরাকেল। কিন্তু সেই মিরাকেল কথাটাই আমরা তো বলছি না। সেই মিরাকেল কথাটা আমাদের মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, আমাদের যে প্রেস উইং আছে, প্রেস উইং ওই মাঝে মাঝে বলা, সেই বলার চেয়ে তারা যদি সেমিনার করে বলতো, তারা যদি ধরেন এইটা নিয়ে সংখ্যা বের করতো যে আমরা হচ্ছে প্রতি মাসে একটা করে বুলেটিন করলাম, এবং ইংলিশে বা বাংলায়, এবং সেই বুলেটিনে জাতিসংঘকেও যুক্ত করুক, বা সেই বুলেটিনে ধরেন বহির্বিশ্বের অন্যান্য বড় গণমাধ্যমে যে এক্সপার্ট আছে, এডিটর আছে, তাদেরকেও যুক্ত করুক যে আপনারা কি বলেন, আমরা এটা নিয়ে পাচ্ছি, বা আমাদের ফাইন্ড অ্যান্ড ফ্যাক্টস বলে এটা, কিন্তু বাইরেরটা এটা। ফলে এইটা যদি আমরা করতে পারতাম, তাহলে ভারতীয় গণমাধ্যমের যে প্রোপাগান্ডা, সেটা মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত, বা ভারতীয় গণমাধ্যম বুঝতো যে না, আমরা এই সব করে খেয়েই পাবো না। কিন্তু ভারতীয় গণমাধ্যম তার প্রোপাগান্ডা ছড়িয়ে কিছুটা যেহেতু তাদের নেতিবাচক মানে ইচ্ছা বলেন, বা তাদের যে মানে আকাঙ্ক্ষা, অভিপ্রায়, সেটাকে পূরণ করতে পারছে। ফলে এটা নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এবং তারা আসলে এই সময় এসে গণমাধ্যমের যেটা করছে, সেটা আমরা বৈশ্বিক গণমাধ্যমের একজন, মানে আমরা শুভানুধ্যায়ী হিসেবে বলতে পারি, বা নিজেও একজন আমি সাংবাদিক হিসেবে বৈশ্বিক গণমাধ্যমের অংশীদার হিসেবে আমি বলতে পারি, এটা যেন আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমরা গণমাধ্যমের কাছে এটা প্রত্যাশা করি না। এই ভারতীয় এই প্রোপাগান্ডার কারণেই কি আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন এবং জোরালোভাবে মতামত ব্যক্ত করেছেন? তার আসলে তুলসী গ্যাবার্ডের বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা? তিনি যে হঠাৎ করে এই বিবৃতি দিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, প্রভাবিত তো হলেনি, সেটাই তো দেখা যাচ্ছে। এবং তুলসী গ্যাবার্ড যেটা বলছেন, সেটা তো ধরেন পরে কিন্তু তাদের পক্ষ থেকে আবার এটা দুঃখ প্রকাশও করা হয়েছে যে তারা এটা মানে বিস্তারিত জানতেন না। তুলসী গ্যাবার্ড আসলে ভারতীয় গণমাধ্যম দ্বারা প্রভাবিত হয়েছে, এবং ভারতীয় গণমাধ্যম তো এইটাকে তাদের একটা ধরেন মানে কি বলা যায়, যে ওই যে অভিপ্রায়টাকে এমনভাবে নিয়েছে যে এটা তারা একটা যুদ্ধের মতো করে চলে যাচ্ছে, যে তাদের ওই মানে কুবুদ্ধি বা ধরেন তাদের যে নেতিবাচক চিন্তা, সেটা হাসিল না হওয়া পর্যন্ত সেই কথাটা তারা বলেই যাচ্ছে, এবং যেটার কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের অস্তিত্ব নেই, কিন্তু তারা এতবার বলে যাচ্ছে। এবং ভারত যেহেতু একটা শক্তিশালী দেশ, ভারত যেহেতু একটা বড় দেশ, এবং ভারতীয় গণমাধ্যমকে যেহেতু বহির্বিশ্বের গণমাধ্যমও ফলো করে, কারণ তাদের একটা ওইরকম আন্তর্জাতিক মানে তাদের একটা ধরেন মানে আবেদন রয়েছে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সেই জায়গাটা থেকেও এই কারণে মানে তুলসী গ্যাবার্ড এই ধরনের কথা বলছে। কিন্তু তুলসী গ্যাবার্ডদেরও মনে রাখা উচিত, এবং তুলসী গ্যাবার্ডদের প্রতিও আমরা মানে মানে ধরেন সম্মান রেখেই বলবো যে ওনাদেরও বোঝা উচিত যে কোনটা প্রোপাগান্ডা আর কোনটা সাংবাদিকতা। এবং তুলসী গ্যাবার্ডদেরও বলা উচিত যে ভারতীয় গণমাধ্যমের কাছে, বিশেষ করে যে সব গণমাধ্যম শক্তিশালী গণমাধ্যম বা তাদের কাছে ধরেন মানে মানদণ্ডের দিক দিয়ে এগিয়ে রয়েছে, তারা তাদের এভিডেন্স হাজির করুক। তারা ধরেন গণমাধ্যমে বলছেন যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ওনারা বলুক যে বাংলাদেশের কোন গ্রামের কোন জায়গায় হচ্ছে মানে সংখ্যালঘুর নির্যাতন হলো, সেই সংখ্যালঘুর নামটা বলুক, সেই সংখ্যালঘুর পরিচয়টা তারা দিয়ে দিক, বা বাংলাদেশের কোন শহরের কোন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হলেন তারা স্পেসিফিক বলুক। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম করে ওনারা যে ঢোল পিটিয়ে যাচ্ছে, সেইটা আমাদের জন্য খুবই মানে পুরনো ভিডিও বা নিউজ সামনে আনতে একেবারে, কিন্তু এটা নিয়ে তারা স্পষ্ট করে কিন্তু কিছু বলতে পারছে না, এবং তারা এক ধরনের এখানে সাংবাদিকতার নামে একেবারে প্রোপাগান্ডা ভিতর দিয়ে যে জার্নালিজম করা হয়, বা ওই গোয়েবলসের যে থিওরি, সেই থিওরিটাই প্রয়োগ করছে। কিন্তু আমরা যদি এটার বিপরীতে শক্তিশালীভাবে না দাঁড়াই, তাহলে তুলসী গ্যাবার্ডদের মতো যেমন ভুল হচ্ছে, অন্যরাও কিন্তু এরকম ভুল করবে। ফলে আমাদের প্রতিনিয়ত ওরাও যেরকম হচ্ছে প্রোপাগান্ডা করছে, আমাদেরও প্রতিদিনই একটা করে মানে এর বিপরীতে বলা উচিত। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে
জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।